দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। জোট শরিকদের নিয়ে প্রথমবারের মতো বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হয়েছে কদিন আগে। এরই মধ্যে শুরু হয়ে গেছে শরিকদের নানা চাপ, বায়না, দাবি দেওয়া। নতুন সরকারের মন্ত্রিসভায় 5 জন শরিকদের থেকে এবং 25 জন নিজ দল বিজেপি থেকে বেছে নিয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন মোদী। এভাবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের নতুন সরকারের মন্ত্রিসভা গঠনে কর্তৃত্ব দেখালেও এখনো পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না মোদী। শরিকদের চাপ এবং অসন্তুষ্টিতে টানা 1 দশক দোর্দণ্ড প্রতাপে রাষ্ট্র চালানো মোদী এবার অনেকটাই দুর্বল হতে যাচ্ছে, এমনটাই ধারণা অনেকের। এই দুর্বলতা কি মোদীর পররাষ্ট্রনীতি, বিশেষত প্রতিবেশী নীতিতে পরিবর্তনের কারণ হবে কিনা সেটি নিয়েও চলছে আলোচনা। নতুন করে দায়িত্ব পাওয়া বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন সীমান্ত সমস্যা নিয়ে চীন পাকিস্তানের সাথে সমাধান খুঁজে বের করার কথা। যদিও মোদীর শপথে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, সেশলসের শীর্ষ নেতারা অংশ নিলেও ছিলেন না বৈরী সম্পর্কে থাকা পাকিস্তান ও চীনের কোনো নেতা। নির্বাচনে মোদীর একক আধিপত্য কমে আসায় বরং আনন্দিত হতে দেখা গেছে চীনা বিশ্লেষকদের অনেককেই। একচ্ছত্র আধিপত্য হারিয়ে চাপে থাকা মোদী সরকার প্রতিবেশী দেশগুলোর জন্য কি অপেক্ষাকৃত বেশি স্বস্তির? প্রতিবেশী প্রথম নীতির ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাকি দেশগুলোর সাথে সুসম্পর্ক না থাকলেও আছে বাংলাদেশের সাথে, যা আরো গভীর করার ইচ্ছা পোষণ করেছেন মোদী। কেমন হবে সেই সম্পর্ক? সব মিলিয়ে কেমন হতে যাচ্ছে মোদীর জোট সরকারের প্রতিবেশী নীতি, জানতে এবং জানাতেই আজকের দুরালাপ। আজকের আলোচনায় যুক্ত আছেন বাংলাদেশ থেকে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব ও ভারতের দিল্লি ইউনিভার্সিটির বঙ্গবন্ধু চেয়ার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ শহীদুল হক। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং ভারত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা শহীদুল হককেও কিছুক্ষণের মধ্যেই পাবো বলে আশা করছি। আমি পিনাক রঞ্জন চক্রবর্তী, আপনার কাছ থেকে শুরু করি। আসলে আপনাদের সবার কাছ থেকেই ভারতের প্রতিবেশী নীতি বা নতুন মোদী জোট সরকারের প্রতিবেশী নীতি সম্পর্কে জানতে চাইবো পুরো আলোচনা জুড়ে। কয়েকটি প্রশ্ন আমি শুরুতে পিনাক রঞ্জন চক্রবর্তী আপনার কাছে করি। শুরুতে বিদ্যমান যে পররাষ্ট্র নীতি, প্রতিবেশী নীতি, যেটিতে আমরা জানি প্রতিবেশী প্রথম, এই নীতির ধারক ভারত, কিন্তু যেটি দেখা যায় বাংলাদেশ ছাড়া প্রতিবেশী আর কোনো দেশের সাথেই আসলে হয় বৈরী সম্পর্ক অথবা সুসম্পর্ক নেই। এমনটা কেন? এটি কি ভারতের পররাষ্ট্রনীতির একটা ব্যর্থতা কিনা? প্রতিবেশী প্রথম হলো একটা ভিশন, একটা গোল। তার মানে এই নয় যে প্রত্যেকটা প্রতিবেশীর সাথেই আমাদের সম্পর্ক ভালো থাকবে। চীন আর পাকিস্তান একটা অ্যাক্সেস আছে, সেটা আমরা জানি, এখানে বিশ্লেষণ করার দরকার নেই, সবাই যারা জানে তারা জানে। তাদের একটা যে একটা অ্যাক্সিস যেটা ভারতের বিরুদ্ধেই কাজ করে। কিন্তু অন্য কোনো দেশের সাথে আমাদের এমন কোনো ওই এরকম সমস্যা নেই। আর যদি আমাদের একটা লিস্ট করতে হয় তাতে বাংলাদেশই প্রথম আসবে, যে যার সাথে আমাদের যে দেশের সাথে আমাদের প্রতিবেশী দেশ হয়ে সবচেয়ে ভালো সম্পর্ক এখন আছে। তবে নেপাল, ভুটান তো চিরকালের সাথে আমাদের সাথে যুক্ত আছে, তাদের সাথে সম্পর্ক খুব ভালো। নেপালও সম্পর্ক ভালো, উৎখাট লেগে থাকে। প্রতিবেশীর সাথে যেরকম একটা ফ্যামিলিতে ভাইয়ে ভাইয়ে বোনে বোনেও একটু ঝগড়া টগড়া হয়ে যায়, সেটা আমাদের সাউথ এশিয়ান ফ্যামিলিতেও হয় একটু। এদিকে মলদ্বীপে খানিকটা ওই ইন্ডিয়া আউট ইত্যাদি হয়েছিল। তবে উনি প্রেসিডেন্ট মুইজুও আমার দিল্লিতে এলেন, চেষ্টা হয়েছে যে রিলেশনশিপটাকে ব্যাক টু নর্মাল। অ্যান্ড প্রাইম মিনিস্টার হাসিনা তো এখানে এসেই ছিলেন, আর উনি হয়তো আবারও আসবেন, প্রাইম মিনিস্টার মোদিও যাবেন। তো আমি মনে করি যে প্রতিবেশীদের সাথে যে আমাদের সম্পর্ক, এটা মোটামুটি আমি বলবো দেয়ার বি কন্টিনিউইটি। আপনি যদি দেখেন যে আমার প্রিয় বন্ধু জয়শঙ্কর এখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, আর প্রাইম মিনিস্টার মোদি ইজ ব্যাক অ্যাজ প্রাইম মিনিস্টার, আর অন্য যারা মেন মিনিস্ট্রিজ এর সব পুরনো লোকেরাই আছে।
তো কন্টিনিউটি ইজ probably the most likely option that this government যেটাকে আমরা বলছি এখন মোদি 3.0 যেটা ওটা মানে কন্টিনিউটিটাই থাকবে। তো আমি তো মনে করি না যে এনি ড্রাস্টিক চেঞ্জেস আর ইন দি অফিস। চক্রবর্তী আসলে কি পরিবর্তন আসবে বা আদৌ আসবে কিনা সেটা নিয়ে আমরা আরো একটু কথা বলবো। আপনি বলছিলেন যে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুদ তিনিও এসেছেন ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে, নভেম্বরে তিনি ক্ষমতায় আসলেন, মালদ্বীপের ক্ষমতায় আসলেন। তিনি আসছেন, তার সাথে সম্পর্ক উন্নয়নে একটা ব্যাপার বা একটা আলোচনা বা কাজ চলছে। জয়শঙ্কর আপনার বন্ধু ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছিলেন যে পাকিস্তান এবং চীনের সাথেও সম্পর্কের বিষয়ে কাজ করবে। এখানে কি আসলে কোনো কাজ বা কোনো চলমান যে একটা বৈরিতা সেখানকার কোনো পরিবর্তন হবে, নাকি আন্তরিকভাবে ভারতকে চায় এটিতে কোনো পরিবর্তন আনতে? কারণ তাদেরকে কিন্তু বা চীন বা পাকিস্তানের কোনো নেতা ভারতের প্রধানমন্ত্রীর মোদীর শপথ অনুষ্ঠানে তাদেরকে দেখা যায়নি, কিন্তু তারা কিন্তু কংগ্রাচুলেটরি মেসেজেস পাঠিয়েছে, সেটা বলেছে যে আমরা চাই, তারাও বলেছে যে আমরা চাই একটা ভালো রিলেশনশিপ হোক। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আমি বলবো, একদিকে তারা মানে আতঙ্ক কিংবা টেরোরিস্ট পাঠাবে যারা আমাদের নিরীহ মানুষদের গুলি করে মারবে, আর আমরা সেটা মেনে নিয়ে বলবো যে হ্যাঁ তোমরা আমাদের বিরাট বন্ধু, এটা কিন্তু এই সরকার কোনোদিনই মেনে উঠবে, আর আমাদের ভারতবাসীরাও এটা মেনে উঠবে। চীনের সাথে একটা স্টেলমেট হয়ে আছে, ওরাও জানে যে এই স্টেলমেটটা যদি ভাঙতে হয় তাহলে উচ্চ স্তরে কথাবার্তা বলতে হবে। চীনের সাথে যে আমাদের হয়েছিল একটা ইনসিডেন্ট, যেখানে লোকজন, আমাদের সোলজাররা মারা গেছিল, সেখানে ওদেরও অনেক বেশি সোলজার মারা গেছে, কিন্তু সেটা ওরা চিপে গেছে, এটা একটা অন্য ব্যাপার। কিন্তু তারা জানে যে ইন্ডিয়াকে কতদূর তারা পুশ করতে পারে। আমরাও জানি যে আমরা তো চাই না এরকম কনফ্লিক্ট, তো আমরা কোনোদিনই চাইনি। আমরা চিরকাল বলে এসেছি যে একটা স্টেবল বর্ডার থাকলে আমরা আমাদের রিলেশনশিপটা ইমপ্রুভ করবে। চীনের সাথে আমাদের ট্রেড, আমরা ট্রেডকে কিন্তু হাত দিইনি, চীনের সাথে আমাদের ট্রেড অনেক বেশি, প্রচুর ট্রেড আছে, অন্য রিলেশনশিপ আছে, কিন্তু হাই লেভেল এখন মানে কথাবার্তা কিংবা বৈঠক সেটা এখনো হচ্ছে না। কারণ ইন্ডিয়াও একটা পলিসি অ্যাডপ্ট করেছে যে স্টেটাস কো যতদিন না বর্ডার রিজনে আসবে, কারণ স্টেটাস কোটা চীনই ভেঙেছে, অল দ্য এগ্রিমেন্টস দে হ্যাভ ব্রোকেন। তো এখন আমরা ন্যাচারালি আমরা পজিশন একটা নিয়েছি যে স্টেটাস কো ইমপ্লিমেন্ট করলে তাহলে আমরা রাজি। আমাদের তো মানে কনফ্লিক্ট নিয়ে তো কোনো লাভ নেই, আমরা কনসেন্ট্রেশন হলো ইকোনমিক্সে, আমাদের ডেভেলপমেন্টে, এই হলো আমাদের কনসেন্ট্রেশন। কিন্তু চায়না পাকিস্তান হাত মিলিয়ে সেটা চায় না, সেটা আমাদের ডিস্টার্ব করতে চায়, সেটা একটা স্পষ্ট ব্যাপার। তো সেই নিয়েই আমাদের নীতিটা মানে বিদেশ নীতি আমাদের তৈরি করতে হবে। জি, পিনাক রঞ্জন, আপনাকে ধন্যবাদ। আপনি সীমান্ত পাকিস্তান ভারত চীনের সীমান্তের কথা বলছেন। আমাদের সীমান্তেও খানিকটা প্রায় নিয়ে আলোচনা হয় যে কেন আমাদের সীমান্ত হত্যা এত সুসম্পর্ক থাকবার পরেও আসলে এবারের যে বিষয়গুলো আসবে বাংলাদেশ ভারত সম্পর্কে, সেটিতে একটা জায়গা থাকবে কিনা, কখনো সীমান্ত হত্যা বাড়ে কখনো কমে, এটি নিয়েও সম্ভব হলে পরবর্তীতে একটু শুনবো। তার আগে আমার বাকি দুই অতিথি, শহীদুল হক আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। জনাব শহীদুল হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের দূর আলাপে। আমি একটু এই প্রসঙ্গটি জানতে চাই, হুমায়ুন কবির, আপনি যদি বলেন যে প্রতিবেশী নীতি বিদ্যমান যেটি আছে সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, যেটি একটা মূল্যায়ন শুনছিলাম পিনাক রঞ্জন চক্রবর্তীর কাছ থেকে, আপনার কাছ থেকেও শুনতে চাই। এবং সাথে সাথে এটিও একটু জানতে চাই যে কূটনীতিতে একটা ধারণা সম্পর্কে আমরা জানতে পারি যে সবাই ভালো প্রতিবেশী পছন্দ করে, কিন্তু কেউ শক্তিশালী প্রতিবেশী পছন্দ করে না। আসলে যেমনটি আসলে প্রতিফলন দেখা যাচ্ছে এবার চীনের বিশ্লেষকরা অনেকেই বিশ্লেষণ করছেন যে মোদির আধিপত্য কমে আসায় অনেকটা সন্তুষ্টি বা আনন্দই প্রকাশ করছেন তাদের বিশ্লেষণে। আসলে কি ভারতে যেটি বলা হচ্ছে কোট আনকোট দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল সরকার, সেটি কি প্রতিবেশী দেশগুলোর জন্য খানিকটা স্বস্তির বা অপেক্ষাকৃত বেশি স্বস্তির? জনাব হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন, যেভাবে ব্যাখ্যা করলেন, দুর্বল আমি বলবো না, এটা তাদের শাসন কাঠামোর মধ্যে একটু ভিন্নতা আসবে, কিন্তু
দুর্বল বলা ঠিক না, তার কারণ হলো যে ভারতের ইতিহাস যদি আমরা দেখি তাহলে কোয়ালিশন সরকারের সময়তেই কিন্তু আগে অসাধারণ কিছু নীতি উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু ভারতকে ইতিবাচক ভাবেই পরিবর্তনের দিকে নিয়ে গেছে। তো কাজেই কোয়ালিশন সরকার হলেই সরকার দুর্বল হবে এটা ভাবার কারণ নাই, তবে তাদের কর্মপদ্ধতিটা পরিবর্তিত হবে এটা মোটামুটি বোঝা যায়। গত 10 বছর ধরে বিজেপি বা মোদি ব্র্যান্ড যেটাকে বলা হয়ে থাকে সেটা যেভাবে প্রয়োগ হয়েছে বা যেভাবে বাস্তবায়ন হয়েছে এখন সেটা একটু ভিন্নভাবে হবে হয়তো, কিন্তু আমার ধারণা যারা এই সরকারের সাথে, মোদি সরকারের সাথে বা বর্তমান সরকারের সাথে আছেন অংশীদার হিসেবে, তারাও যে খুব একটা বেশি আগ্রহী হবেন এই সরকারকে বেকায়দা ফেলতে সেটা আমার কাছে মনে হয়। তো কাজেই এই সরকারটা দুর্বল বলবো না, এটা ভিন্ন চরিত্রের বা চেহারা সরকার হিসেবে বলাই আমার মনে হয় ভালো হবে। তবে যেহেতু প্রধানমন্ত্রী মোদী নিজেই সরকার পরিচালনা করছেন এবং যেটা একটু আগে আমার বন্ধু পিনাক বলছিলেন যে প্রধান প্রধান বা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কিন্তু বিজেপির নিয়ন্ত্রণেই আছে এখন পর্যন্ত, কাজে সেই ক্ষেত্রে নীতিগত অবস্থানের অভ্যন্তরীণ ভাবেও খুব একটা পরিবর্তন আমি মনে করছি না আসবে। এছাড়াও পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও খুব একটা পরিবর্তন আসবে না এবং মোদী প্রধানমন্ত্রী মোদী নিজেই বলেছেন কন্টিনিউইটি, কাজে আমার ধারণা গত 10 বছরের যে নীতিমালাগুলো আছে সেগুলোই বাস্তবায়িত হতে থাকবে। হয়তো তার মধ্যে আপনি যদি বলেন একটু নুয়ান্সে তফাৎ হতে পারে, যেমনটা আপনি শুরু করেছিলেন যে চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ব্যাপারে তারা আগ্রহ দেখাবেন। আমার ধারণা তার কারণ আরো একটা খুব ব্যক্তিগত পর্যায়েই হয়তো ভারতের প্রধানমন্ত্রীর এই বিষয়ে আগ্রহ থাকতে পারে, কারণ মনে করা যেতে পারে যুক্তিসঙ্গত ভাবেই হয়তো এটাই ওনার তৃতীয় মেয়াদ এবং শেষ মেয়াদ হবে। তো কাজে যে যখনই এই ধরনের মেয়াদ শেষ হয় তখনই যারাই ক্ষমতায় থাকেন তারা নিজেদের লেগাসি তৈরি করতে চান। তো কাজেই আমার ধারণা সেই লেগাসির পয়েন্ট অফ ভিউ থেকেই হয়তো চীন এবং পাকিস্তানের সম্পর্কটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসবার জন্য ভারতের দিক থেকে খানিকটা উদ্যোগ আসলেও আসতে পারে। আর যেটা বলছিলেন নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীদের সাথে সম্পর্কের বিষয়ে, সেটাও আমার ধারণা একই পর্যায়ে থাকবে। এবং বাংলাদেশের জায়গায় যদি আসি তাহলে আমি বলবো যে বাংলাদেশের ক্ষেত্রেও আমি কোনো পরিবর্তনের ইঙ্গিত বা পরিবর্তনের কোনো আভাস পাচ্ছি না, এবং যে পাচ্ছি না তার কারণ এবং আমাদের দিক থেকেও সেটা পরিবর্তনের খুব একটা আগ্রহ আছে বলে মনে হয় না। এবং আমাদের পারস্পরিকতার যে কাঠামোটা আছে সেখানে খুব বেশি পরিবর্তনের সুযোগ আছে বলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় না। তবে কিছু কিছু বিষয় যেগুলো আছে যেগুলোর ব্যাপারে আমাদের দিক থেকে অবস্থানটা আরেকটু স্বচ্ছ আর একটু পরিষ্কার হওয়া দরকার। তার কারণ জীবন মৃত্যুর কতগুলো আছে, বর্ডার কিলিং বলছেন আপনি, তিস্তা ইস্যু আছে, এগুলো অনেকদিন ধরে ঝুলে আছে, অনেক অঙ্গীকারের পরেও কিন্তু সেগুলো বাস্তবায়ন ঘটেনি। আমরা এখনো ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক বাড়াবার কথা বলছি, কিন্তু সেখানেও আমরা দেখি যে প্যারাটেরিফ নন টেরিফ ব্যারিয়ার গুলো আছে। তো কাজেই আমরা আশা করতে পারি বা আমাদের দিক থেকে আমরা সেই কথাগুলো জোরালো ভাবেই বলতে হবে, আমাদের প্রত্যাশার কথাগুলো, এবং তার মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বার্থকে মনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে যতটা পরিমাণে ইতিবাচক রাখা যায় সেই প্রচেষ্টা আমাদের দিক থেকে অব্যাহত থাকতে হবে। অনেক ধন্যবাদ জনগণ কবির। আরেকটা বিষয় আপনি যেটি বলছিলেন সেখান থেকে ছোট্ট করে এটাও একটু বলবেন কিনা যে চীন পাকিস্তানের সাথে সম্পর্কের জায়গাটি হয়তো সেই বিষয়ে কাজ করবে, কি করতে পারে, কি করলে আসলে সম্পর্কের একটা পরিবর্তন, ইতিবাচক কোনো পরিবর্তন আসতে পারে বলে মনে হয় আপনার? এটা উদ্যোগের বিষয়। ধরুন ভারত চীন সম্পর্ক যদি দেখেন সেখানে গালওয়ানের আগ পর্যন্ত মোটামুটি ভাবে তাদের মধ্যে সীমান্ত বাদে অন্যান্য বিষয়গুলো নিয়ে কিন্তু সহযোগিতার জায়গাটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। এবং যেটা বন্ধু পিনাক বললেন একটু আগে, ভারতের সাথে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক চীনের বেশ বড়, $100 বিলিয়ন উপরে। তো কাজেই সেই জায়গাগুলোতে স্বাভাবিক দুই দিক থেকে যদি উদ্যোগের ইচ্ছা থাকে তাহলে সেটা স্বাভাবিক করা কঠিন ব্যাপার হবে না। পাকিস্তানের জন্য একটু ডিফিকাল্ট, তার কারণ হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ কিছু জটিলতা আছে। তো বাট আমার ধারণা যে দুই দিকের এখনো কমপ্লিমেন্টারি আছে, যে জায়গাগুলোতে তারা ইচ্ছা করলে কাজ করতে পারে। যেমন ধরুন ভারত পাকিস্তান বাণিজ্য সম্পর্ক স্বাভাবিকীকরণ, এটা যেমন চীনের সাথে ভারতের
টেনশন, বর্ডার টেনশন থাকলেও কিন্তু বাণিজ্য তাদের বাড়ছে, দুই দিকেই বাড়ছে। একই মডেল হয়তো পাকিস্তানের সাথে সীমান্ত নিয়ে সমস্যা আছে, পাকিস্তানের সাথে অন্যান্য সমস্যা আছে, কিন্তু দুই দেশের মানুষের মধ্যে আপনি বাণিজ্য সম্পর্কটা যদি হয়, তাতে আমার ধারণা দুই দেশের মানুষই উপকৃত হবে এবং দুই দেশই উপকৃত হবে। তার কারণ ভারতীয় পণ্য পাকিস্তানে যায় দুবাই হয়ে, তাতে করে পাকিস্তানের যারা ভোক্তা তারা বেশি দাম দিয়ে কেনে, ভারতের যারা পাঠায় তারা জটিলতার কারণে বেশি তাদের খরচ হয়। কাজে সেখানে এই ধরনের অনেক বিষয় আছে যেগুলো নিয়ে খানিকটা উদ্যোগ, রাজনৈতিক উদ্যোগ, এটা পলিটিক্যাল উইলের ব্যাপার। যদি পলিটিক্যাল উইল থাকে সেখানে খানিকটা জায়গা সামনে যাওয়ার সুযোগ আছে। আর অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, আপনাকে ধন্যবাদ। জনাব শহীদুল হক, আপনার কাছ থেকেও একটু সেই জায়গাটি শুনতে চাইবো যে শক্তিশালী সরকার আর যদি বলি যে একচ্ছত্র আধিপত্য হারানো সরকার, এই দুটির মধ্যে আসলে প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো পার্থক্য আছে কিনা, প্রতিবেশী দেশের জন্য স্বস্তি বা অস্বস্তির কারণ আছে কিনা, বাংলাদেশ আসলে এই ভারতের বর্তমান জোট সরকার সেটিকে বাংলাদেশ কিভাবে নিচ্ছে সেটিও একটু আপনার কাছ থেকে শুনবো। একটু আনমিউট করে বলবেন জনাব শহীদুল হক। ধন্যবাদ। আসলে আমরা বোধহয় খুব দ্রুত একটা সর্ট অফ রায় দিয়ে দিচ্ছি যে যে সরকারটা ভারতে আসছে ওইটা একটা দুর্বল সরকার হবে। আমি সেইভাবে চিন্তা করি না। আমার মনে হয় সময় আছে, সময়ই বলে দিবে। ভারত একটা ম্যাচিউরড পলিটিক্যাল সিস্টেম, অনেকদিন ধরে ফাংশন করছে, অনেক সময় এসছে যখন তারা ডিফিকাল্ট সময় অতিক্রম করেছে কোয়ালিশন গভর্নমেন্ট নিয়ে। সুতরাং আমার মনে হয় ওই জায়গাটায় ফোকাস না করে আমার মনে হয় পররাষ্ট্রনীতির কথাই আমি আসি। ভারতের পররাষ্ট্রনীতিতে খুব একটা যে রেভলিউশনারি চেঞ্জ হবে আমি অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে মনে করি না। বাট কিছু কিছু জায়গায় যে ইনিশিয়াল ইন্ডিকেশন আমরা দেখেছি ডক্টর জয়শঙ্কর ইলেকশন ক্যাম্পেইনের সময় এবং অন্য সময় বলেছেন, সেখান থেকে বোঝা যায় যে তারা বেশ কয়েকটা জায়গায় ফোকাস করবেন। একটা হলো যে একটা নতুন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তারা করতেন। তাদের অলরেডি কিছু মিনি ল্যাটারালস আছে, কোয়াডস আছে, ইন্দো প্যাসিফিকে তারা স্ট্রঙ্গার। বাট এর ছাড়াও তারা আমার মনে হয় সাউথ ইস্ট হিমালয়ান রিজন, ইন্ডিয়ান ওশান নিয়ে তারা একটা sort of a strategic alliance করতেছে। এখন অনেকেই অ্যালাই আছে, বাট নট ইন দ্য ফর্ম অফ অ্যালায়েন্স। এবং এই অ্যালায়েন্সটা শুধু ট্রেড কানেক্টিভিটিতে না রেখে ডিফেন্স এবং সিকিউরিটিতে আগেও একটা sort of ইন্ডিকেশন ছিল। ওই জায়গায় আমার মনে হয় ওনারা চেষ্টা করবেন, কারণ ভারত যেহেতু একটা অন্য স্তরে বিদেশ নীতি নিয়ে খেলতে চায় এবং ওই খেলার জায়গাটা প্রস্তুত করতে হলে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে যেতে হবে, এবং এই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে যেতে হলে নেইবারহুডকে রিভাইটালাইজ করতে হবে। এবং সেই জন্য আমরা দেখি যে শুধু সাউথ এশিয়া না, হিমালয়ান রিজন থেকেও নেপাল, ভুটান ইনভাইটেড হয়েছে, ন্যাচারালি ইন্ডিয়ান ওশান থেকেও সিশেলস এবং মালদ্বীপস এসছে, এবং ন্যাচারালি আমাদের এলাকা থেকে এসছে। সুতরাং এদেরকে নিয়ে বোঝা যাচ্ছে যে একটা 2014 মতো একটা চিন্তা ভাবনা প্রাইম মিনিস্টার মোদির এবং তার টিমের আছে। সুতরাং রিভাইটালাইজেশন ইন দি কনটেক্সট অফ ক্রিয়েটিং এ নিউ স্ট্র্যাটেজিক আর্কিটেকচার, এবং এইটার উপরে ভিত্তি করেই বোধহয় ওনারা হয়তো চিন্তা করবেন, একসময় করতে পারেন, দিস আর অল হাইপোথিসিস, অ্যাজাম্পশনস, যেটা ইন্ডিয়া থিঙ্কিং অফ প্লেইং এ মাচ পিভোটাল রোল ইন দ্য ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। ওইটা করতে হলে এই জায়গার ভিত্তিটা স্ট্রং করার প্রয়োজন আছে, যেটা ওনারা করবেন। এবং এখানে শুধু বাণিজ্য বা ডেভেলপমেন্ট নিয়ে করবেন না, একই সাথে একটা সিকিউরিটি আর্কিটেকচার নিয়েও চিন্তা করবেন। এবং ওই জায়গায় বোধহয় বাংলাদেশেরও চিন্তা করতে হবে যে বাংলাদেশ কি ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায়। আমাদের এখন যে রিলেশন আছে এটা বিয়ন্ড স্ট্র্যাটেজিক রিলেশনশিপ। আমরা 2015-তে দুই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং এটা এখন শুধু কথায় রেখে দিলে হবে না। আমার মনে হয় যে একটা বাস্তব এর একটা প্রতিফলন হয়তো ভারতও চাইবে। ওই জায়গাটা আমার মনে হয় যে আমরা দেখতে পারি। আর ওনারা স্বাভাবিকভাবে ভারতের যে টিম আছে বিদেশ নীতি বাস্তবায়নের জন্য, যে ডিপ্লোম্যাটিক টিম আছে, দে আর ভেরি কেপেবল, ভেরি এক্সপিরিয়েন্সড, এবং প্রায় 1 দশক ধরে এই কাজ করছে। সুতরাং একটা উপরের স্তরে নিয়ে যাওয়া ছাড়া ওই একই স্তরে থেকে কিন্তু ওনারা যে
ভারত যে একটা সর্ট অফ রিজনাল গ্লোবাল রোল প্লে করতে চাচ্ছে, ওই জায়গা হবে না। এটার ম্যানিফেস্টেশন G20 সময় আমরা গ্লোবাল সাউথে দেখেছি, গ্লোবাল সাউথের লিডারশিপ। সো ওইটাও একটা এভিনিউ, এবং আমাদেরকে মনে হয় ওই জায়গায় দেখতে হবে। অন্যদিকে আমরা যদি আমাদের কথা চিন্তা করি, আমরা কিন্তু প্রাইমারিলি একটা ব্রডার ডেভেলপমেন্ট, ট্রেড, ইকোনমিক লেন্স দিয়ে এই রিলেশনশিপটাকে দেখি, অ্যাটলিস্ট আমি যেটা অনুভব করি। এবং ওই জায়গায় ন্যাচারালি বর্ডার ইস্যুজ আছে, এনার্জি কর্পোরেশন আছে, ওয়াটার আছে, বাট আমরা এটাকে ঠিক সর্ট অফ আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল অর্ডার বা সিকিউরিটি কনটেক্সটে আমাদের এই রিলেশনশিপটা দেখি না। ওই জায়গায় হয়তো নতুন চিন্তা ভাবনার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, জনাব শহীদুল হক, এই নতুন চিন্তা ভাবনা সম্পর্কে বিরতির পর একটু জানতে চাইবো। আপনি যখন পররাষ্ট্র সচিব ছিলেন, মোদী সরকারের সাথে যখন কাজ করেছেন, মানে বাংলাদেশ সরকারের হয়ে, তখন আসলে যেই বিষয়গুলো অমীমাংসিত, ঝুলন্ত, যেটির কথা জনাব হুমায়ুন কবিরও বলছিলেন, আপনিও বলছিলেন খানিকটা, তখন যে অবস্থায় ছিল সেখান থেকে এখন কোনো পরিবর্তন হয়েছে কিনা বা কতটুকু হয়েছে? একটা বিরতির পর আরো অনেক প্রশ্ন আছে, ফিরছি দুরালাপে। ফিরে এলাম দুরালাপে। আমি জনাব শহীদুল হক যে প্রশ্নটি করছিলাম সেটি দিয়ে আবার শুরু করি। ছোট করে একটু সেই প্রসঙ্গটি আপনি বলবেন যে আপনি যখন পররাষ্ট্র সচিব ছিলেন তখন যেই বিষয়গুলো ঝুলন্ত ছিল, সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি সহ আরো বিষয় যেগুলো আপনারা উল্লেখ করছিলেন, সেখানে তখন থেকে এখন কতটা অগ্রগতি হয়েছে বা পরিবর্তন এসেছে? আমার মনে হয় যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটা উচ্চ পর্যায়ে এসে পৌঁছেছে। এটা অনেক আপস অ্যান্ড ডাউনস দিয়ে গেছেন, আমার সিনিয়ররা এখানে আছেন, ওনারা জানেন একটা সময় এটা একদম বেশ একটা তলানিতে চলে গেছিল। ওইখান থেকে যদি শুরু করেন তাহলে দেখবেন যে অনেক অগ্রগতি হয়েছে। হ্যাঁ, আমাদের দুই প্রধানমন্ত্রীর মধ্যেই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে এটা একটা ফেয়ারলি ভালো লেভেলে আছে, ফাংশন করছে, বাট আরো ভালো করার স্কোপ থাকবে। এখন আপনি যদি ধরেন আমার সময়কালের কথাই চিন্তা করি, তাহলে আমরা দেখব যে বেশ কিছু উন্নয়ন হয়েছে, অনেক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, বোথ ইন টার্মস অফ কানেক্টিভিটি, আমাদের যে সীমান্তে যে এনক্লেভ গুলো ছিল রিজলভ হয়েছে, আমাদের মেরিটাইম ডিসপিউট রিজলভ হয়েছে। আমরা সেটার কথাও যদি মনে রাখি তাহলে দেখা যাবে যে অনেক, আমার মনে হয় যে এক দশকে অনেক কিছু 2014 পরে আসলে একটা ট্রান্সফরমেটিভ চেঞ্জ এসছে রিলেশনশিপে। কিছু কিছু জায়গা আছে যেখানে উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সফলতা আসেনি। সেটা হলো, একটা হলো তিস্তা, বাট তিস্তা তো একমাত্র নদী না, আরো আমাদের 53টা অভিন্ন নদী আছে, যেখানে আলোচনা শুরু হয়েছে 7টা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে। শুধু এবার বন্টন নিয়ে হবে না, পানি ব্যবস্থাপনা, জয়েন্টলি ম্যানেজিং দ্য ওয়াটার রিসোর্সেস, ওই জায়গায় আছে। আমাদের একটা কম্প্রিহেন্সিভ ট্রেড, সেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আলোচনা বেশ দূর এগিয়ে গেছে। সুতরাং মানে অগ্রগতি বেশ কিছু হয়েছে। এবং আমরা এক সময় লিস্ট করছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কতগুলো এগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, এমইউজ আছে, 250। সুতরাং কোয়াইট লিটলি, এবং এটা ম্যানেজ করাও কিন্তু একটা মানে সহজ বিষয় না। সুতরাং হ্যাঁ, বর্ডারে এখনো মাঝে মাঝে অশান্ত হয়, কিন্তু যদি আপনি 5 বছরেরটা দেখেন বা 10 বছরের বা 20 বছরেরটা দেখেন, তাহলে কিন্তু সাবস্ট্যান্টিভ ইমপ্রুভমেন্ট হয়েছে, বর্ডার হাটস হয়েছে, which is very good. So আমার মনে হয় যে পজিটিভটা আমরা দেখি রিলেশনশিপের মধ্যে। নিশ্চয়ই জনাব শহীদুল হক, আসলে অনেক অগ্রগতি হয়েছে। বর্ডারের কথা বলছিলেন, কোনো বছর বাড়ে কোনো বছর কমে, আসলে 20 বছরে কমেছে, এটা কি বলবার সুযোগ আছে কিনা সেটি অবশ্য প্রশ্ন আছে। আমি ধন্যবাদ আপনাকে জনাব শহীদুল হক, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অগ্রগতির জায়গাগুলো আপনি একটু দেখাচ্ছিলেন। আমি জনাব পিনাক রঞ্জন চক্রবর্তী, আপনার কাছ থেকে আবারও কয়েকটি প্রশ্ন। শুরুতে আপনার যে সম্প্রতি বইটি বেরিয়েছে, আপনি বাংলাদেশ বিষয়, মানে ভারতের বাংলাদেশ নীতি নিয়ে, বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে আপনি অনেক সেইখানে একটা আপনার আলোচনা আপনি রেখেছেন, বিশ্লেষণ করেছেন। আপনি বলছেন যে বাংলাদেশ ভারতের ভাগ্য এক সুতায় গাঁথা, সেটির একটা বিশ্লেষণও আছে। একটু ছোট করে কি বলবেন যে কেন এই মন্তব্য? তারপরে প্রশ্নটি আমি এই মন্তব্য শুনবার পরে প্রশ্নটিতে আসি। না, আমি বলছিলাম যে এটা একটা হিস্টোরিক্যাল আর সিভিলাইজেশন কনটেক্সটে দেখতে হবে। আমরা প্রতিবেশী দেশ, আমাদের একটা হিস্ট্রি আছে, আমরা অনেক বছর আগে একসাথে ছিলাম, তারপরে ভাগ হয়ে গেল ইত্যাদি।
কালচারাল সিভিলাইজেশনাল কনটেক্সট আছে, সিমিলারিটিস আছে, ল্যাঙ্গুয়েজ তো আছেই। এইসব দেখতে হলে আমাদের একটা চিন্তা ভাবনা করার দরকার যে আমরা উই আর সেপারেট নেশনস, নো ডাউট অ্যাবাউট, বাট আমাদের তো অনেক প্রতিবেশী হলে কিরকম ভাবে আমাদের মেলামেশা করে যদি থাকি আমরা, তাহলে প্রসপ্যারিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট, কানেক্টিভিটি এগুলো যখনই বাড়বে তখনই আমাদের প্রসপ্যারিটিও বাড়বে। আমরা তো আপোষে ট্রেড নিয়ে অনেক কিছুই করেছি, ডিউটি ফ্রি বা বাংলাদেশ ইত্যাদি। এখন ট্রেড বেড়েছে, অনেক বেড়েছে, তাই জন্য সেটা আমাদের একটা সাকসেসফুল স্টোরি। ট্রেড, ইকোনমিক ইনভেস্টমেন্টস বেড়েছে, এটা একটা সাকসেস। আসা যাওয়া বেড়েছে, আর ট্রান্সশিপমেন্ট অফ গুডস বেড়েছে, মোংলা চিটাগং পোর্ট থেকে কানেক্টিভিটি বেড়েছে, ট্রেন চলছে অনেকগুলো, আসা যাওয়া করছে লোকেরা, প্রচুর লোকেরা আসা যাওয়া করছে। তো এই যে একটা কানেক্টিভিটি গ্রো করছে অ্যাক্রস দি টেমপ্লেট, অ্যাক্রস ডোমেইনস, বিজনেস, পিপল ইত্যাদি, এটা একটা ভালো জিনিস। আর আই থিঙ্ক এটা আরো বাড়াতে হবে। আর যত আমরা এনগেজ করব আপোষে তত এটা বাড়বে। তো কি বাধা কি আছে তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে, এর মধ্যে বাধাটা কি আছে। সমস্যা তো আছে, শাহিদ ভাই তো বললেন যে নদী নিয়ে যেটা ব্যাপার, তিস্তাটা আটকে গেছে, সেটা আমাদের এই ডোমেস্টিক পলিটিক্স এর প্রবলেম। সেটা বাংলাদেশের কোনো মানে তার উপর বাংলাদেশের কোনো রেসপন্সিবিলিটি নেই, কিন্তু সেটা একটা রিয়ালিটি অফ ইন্ডিয়ান ডোমেস্টিক পলিটিক্স। যেরকম আপনাদের ডোমেস্টিক পলিটিক্স এরও একটা রিয়ালিটি আছে, সেটা যেরকম ডিফারেন্ট পার্টিজ আছে, তাদের চিন্তাধারা, তারা এখনো ইন্ডিয়া আউট ক্যাম্পেইন যেরকম হঠাৎ মাথা ছাড়া দিয়ে উঠলো বাংলাদেশে, আমাদের সম্পর্ক ভালো কিন্তু তবুও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন কেন হলো, সেটা আপনাদের ডোমেস্টিক পলিটিক্স এর ব্যাপার। সিমিলারলি আমাদের এখানেও একটা ডোমেস্টিক পলিটিক্স, এই ডোমেস্টিক পলিটিক্সে পিনাক রঞ্জন চক্রবর্তী, এই ডোমেস্টিক পলিটিক্সের জায়গায় এটি আলোচনা হয়। বাংলাদেশ ভারত সম্পর্কের মানে সাথে সাথে এটিও খুব আলোচিত যে ভারতের সরকারের সাথে বাংলাদেশের বর্তমান সরকার বা আওয়ামী লীগের সরকারের একটা খুবই সুসম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক। অনেকে এই সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করে, আপনি যেটি আলোচনায় আনছিলেন। এই সম্পর্ক বা এটিরই কি ধারাবাহিকতা থাকবে? আমরা দেখেছি এমনকি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের বরফ গলাতেও ভারত একটা অবস্থান নিয়েছে, মানে সেটিরই কি একটা ধারাবাহিকতা চলমান থাকবে? ভারত যে কোনো সরকার ঢাকায় থাকবে, কিন্তু নিজে কেয়ারটেকার সরকারের সময় ছিলাম, তাদের সাথেও আমরা ভালো সম্পর্ক রেখেছি। আওয়ামী লীগের সাথে আমাদের ভালো সম্পর্ক রেখেছি। আমরা বিএনপি জামাতের সাথেও চেষ্টা করেছিলাম। আমাদের বাজপেয়ীজি তখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিমন্ত্রণ দিয়ে ভারতে ইনভাইট করেছিল। আমরা সবসময় চেষ্টা করেছিলাম যে একটা ভালো সম্পর্ক, প্রতিবেশী হলে ভালো সম্পর্ক রাখা একটা মানে দুদিক থেকে এটা উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু যে যারা ভাবে যে ভারতের প্রতি একটা বিদ্বেষ কিংবা ভারতকে একটা ক্ষতি করে তাদের লেভারেজ বাড়াবে, সেটা কিন্তু তারা চেষ্টা করেছিল ওই গভর্নমেন্ট, কিন্তু তারা পারেনি। সেটা আমরা ন্যাচারালি পছন্দ করি। আমাদের বিচ্ছিন্নবাদীদের আর্মস পাঠাবে, আর তখন যেরকম পাকিস্তানে মানে তারা আতঙ্ক ছড়াবে, তাদের এখান থেকে মানে টেররিস্ট আসবে, কিন্তু তারা বলবে না আমরা ভালো সম্পর্ক চাই। এটা কিভাবে মানে হাউ ডু ইউ রেকনসাইল দিস ইজ আওয়ার প্রবলেম। তখনও আমাদের এই সমস্যা হয়েছিল বিএনপি জামাতের সময়, যে হাউ ডু ইউ রেকনসাইল দিস। তবুও আমরা চেষ্টা করেছিলাম, আমরা অনেক কিছু করেছিলাম, একসাথে করার চেষ্টা করেছিলাম, কিন্তু একতরফা এক হাত দিয়ে তালি বাজে না, এটা একটা আমাদের মনে রাখতে হবে। আর আমাদের ক্ষতি করে তারা ভালো সম্পর্ক চাইবে, এটা কিন্তু হবে না। এটা কিন্তু তাদের বুঝে নিতে হবে যে ভারতবর্ষ সেটা মেনে নেবে না। জি, পিনাক রঞ্জন, আপনি একদমই স্পষ্ট করছেন। তারপরেও আমি এই প্রশ্নটি আরেকবার করি, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে মোদির শপথ অনুষ্ঠানে গেলেন, সেখানে ভারতে বিরোধী দল কংগ্রেসের সাথে, কংগ্রেসের একদম
সভাপতি থেকে শুরু করে পারিবারিক ভাবে একদম খুব আবেগ ঘন একটা পরিবেশ হয়েছে, সেখানে খুব আন্তরিক পরিবেশে তাদের সাক্ষাৎ হয়েছে। মানে এই যে বিজেপি সরকারের সাথেও খুব দারুণ সম্পর্ক, মোদী সরকারের সাথে দারুণ সম্পর্ক, আবার বিরোধী দলের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা দারুণ সম্পর্ক আমরা দেখতে পাই। আপনি বলছিলেন ভারতের সাথে বিএনপি জামাতের যে সম্পর্কের জায়গাটি সেটির বিশ্লেষণ করছিলেন, তাহলে কি ভারত এখন বাংলাদেশে বিরোধীদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে না, পারছে না, নাকি চাইছেই না? আমরা চিরকাল চেষ্টা করি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর প্রধানমন্ত্রী হাসিনা দিল্লিতে এসে কংগ্রেস গান্ধী ফ্যামিলির সাথে দেখা করেছেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা জানি প্রধানমন্ত্রী হাসিনা এখানে যখন ছিলেন, যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, পুরো ফ্যামিলিকে হত্যা করা হলো, তিনি তো তখন সেই সময় ভারতেই ছিলেন। ভারতে এসে, না বাইরে ছিলেন, তবে ভারতে এসে অনেকদিন ছিলেন এখানে। তার উপায় ছিল না ফিরে যাওয়ার। সেটা তো তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, ন্যাচারালি তাদের একটা ফ্যামিলি রিলেশনশিপ ছিল, আমাদের কোনো আপত্তি নেই। তো এর মধ্যে সমস্যা নেই আমাদের। আমরা তো গভর্নমেন্টের সাথে যে রিলেশনশিপটা আর আপনার পার্সোনাল রিলেশনশিপটা, তার মধ্যে আমরা তো কোনো কিছু প্রবলেম দেখি না। তো আমরা তাই ভাবি যে এরকম পার্সোনাল রিলেশনশিপকে একটা অফিসিয়াল রিলেশনশিপ আনো উচিত নয়। আমি মনে হয় যে একটা আমাদের এখন অফকোর্স আমাদের এখন রিলেশনশিপটা অনেক এগিয়ে গেছে। It is beyond these small little things, and I think we'll be very successful in continuing this high level interaction. পিনাক রঞ্জন, আপনাকে অনেক ধন্যবাদ। এরকম পার্সোনাল সম্পর্ক এবং আনুষ্ঠানিক সম্পর্ক সেটি আসলে বাংলাদেশের বিরোধীদের সাথে কেমন, সেটির একটা বিশ্লেষণ আপনি আগের অংশেও করছিলেন। আমি জনাব হুমায়ুন কবির এই বিষয়ে আপনিও যদি একটু বলেন। এবং আমাদের দেশের বিরোধীরা এই নির্বাচনকে ঘিরে অভিযোগ করে যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর একটা প্রচন্ড চাপ থাকা সত্ত্বেও শুধুমাত্র ভারতের সমর্থনের কারণেই সরকার বিরোধী দলবিহীন একটা নির্বাচন করতে পেরেছে এবং টিকে যেতে পেরেছে। আসলে এরকম একটা ধারণার কি কোনো যৌক্তিকতা বা আছে, বা অযৌক্তিক বলে উড়িয়ে দেওয়া যায়? কিভাবে আপনি বিশ্লেষণ করেন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি একটু বন্ধু পিনাক যেটা বললেন, তার আগে শহীদও বললেন কথা, সেটা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা প্রতিবেশী এবং নিকট প্রতিবেশী ভৌগোলিক কারণেই আমাদের এমন একটা জায়গায় আমরা আছি যেখানে আমাদের উভয়কেই উভয়ের প্রয়োজন, এবং এই উপলব্ধিটা আমাদের এবং এই বাস্তবতাটা মেনে নেওয়া কিন্তু সম্পর্কের জন্য একটা মৌলিক জায়গা। এবং সেই জায়গাতে আমরা কিভাবে এর মধ্যে পারস্পরিকতাটা রাখতে পারি, কিভাবে এটাকে সুষম করতে পারি, সেই জায়গাগুলোতে আমাদের চিন্তা আছে। এবং এটাকে যদি আমরা টেকসই করতে চাই তাহলে সরকারের সাথে যেমন সম্পর্ক দরকার, এবং স্বাভাবিকভাবে যে সরকারই থাকে, সব সরকার আমলে কিন্তু সম্পর্ক বজায় থাকে, কিন্তু তার মধ্যে সেটা জনগণের পর্যায়ে যখন যায় তখন সেটাকে টেকসই করা কাজটা সহজ হয়। তো কাজে আমি যেটা মনে করব বা বলবো, যেটা হচ্ছে যে বাংলাদেশে ধরেন ভারত একটা গণতান্ত্রিক দেশ, আমরা ভারতের কাছ থেকে মনে করি যে ভারত গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। এবং সেই জায়গাতে আমার ধারণা যে সম্পর্ককে যেহেতু আমরা খুব নিবিড় ভাবে একে অপরের উপর নির্ভরশীল, সেই ক্ষেত্রে সম্পর্কটাকে যত বেশি বাস্তবতার কাছাকাছি রাখা যায়, যত বেশি জনগণের উপর ভিত্তি করে রাখা যায়, ততই আমাদের জন্য সুবিধাজনক। আমি মনে করি জনাব হুমায়ুন কবির, একটা বিরতিতে যেতে হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনি বলছিলেন যত বেশি জনগণের কাছাকাছি রাখা যায়। আসলে সেটা কি জনগণের থেকে দূরে আছে? কাছাকাছি রাখার জন্য আর কি করার আছে? গভীর সম্পর্ক করবার কথা বলছেন মোদী আবারও, সেটি কিভাবে হবে? আমি বিরতির পরে জনাব শহীদুল হক আপনার কাছ থেকে এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো। একটা বিরতির পর ফিরে এলাম। জনাব শহীদুল হক, বিরতির আগে যে প্রসঙ্গগুলো নিয়ে কথা বলছিলাম, দুটি প্রশ্ন করি। এক হচ্ছে যে বিরোধীরা যে বাংলাদেশের বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যে প্রশ্নগুলো করে বা সমালোচনাগুলো করে যে ভারতের সমর্থন না থাকলে বাংলাদেশে এরকম একটা নির্বাচন হতে পারতো না, মানে বিরোধী দলবিহীন নির্বাচন হতে পারতো না, হলেও টিকতে পারতো না। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এবং যেই জনগণের সাথে জনগণের সম্পর্ক বাড়ানোর কথা বলছেন, বিরতির আগে আলোচনা হচ্ছিল ভারত বাংলাদেশের টেকসই সম্পর্ক, সেখানে আপনি এখন আর কি কি চ্যালেঞ্জ দেখেন যেগুলো নিয়ে কাজ করার? দুটি প্রশ্ন।
আপনার প্রথম প্রশ্নের সাথে আমি একমত নই। আমার মনে হয় বাংলাদেশে যে নির্বাচন বা রাজনীতি সেটা বাংলাদেশের জনগণের পার্টিসিপেশনে হয়, এবং এখানে যদি যে কোনো কারণেই হোক পার্টিসিপেশন কেউ যদি না করে তার জন্য অন্য কাউকে দায়ী করাটা বোধহয় ঠিক হবে না। এটা আমার বিশ্বাস। এক। 2 নম্বর হলো যে পিপলস লেভেলে কিন্তু ইন্টারাকশন বেড়েছে। আমি এখন যেহেতু দিল্লিতে থাকি, ঘোরাফেরা করি, প্রচুর বাংলাদেশি বিভিন্ন কাজে যায়। ধরি আমার দিল্লি ইউনিভার্সিটিতে একটা সময় 20 জন ছাত্র অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর 20 জনকে নেওয়া হতো। গত 4-5 বছর ধরে এটা 50-এ ছিল, 70-এ ছিল, এবার 100 হয়েছে। সুতরাং এটা ইনক্রিমেন্টালি গোয়িং আপ। এবং এই যে দিল্লি ইউনিভার্সিটিতে বিদেশিদের কতগুলো সিট দেওয়া হবে এটা কিন্তু ফিক্সড, মানে টোটাল সিটটা। সেখান থেকে বাংলাদেশকে দেওয়া মানে অন্য কোনো দেশকে কম দেওয়া হচ্ছে। সুতরাং এখানেও একটা নীতিগত আমরা পরিবর্তন দেখে প্রতি বছর এখন 110 জন স্টুডেন্ট যায় শুধু দিল্লি ইউনিভার্সিটিতে। ওভারঅল তো নাম্বার ভেরি ভেরি হাই। 1। 2 নম্বর হলো যে প্রচুর মানুষ আমরা চিকিৎসার জন্য যান, ক্রিটিক্যাল ট্রিটমেন্টের জন্য। এবং একটা হলো যে অধিকাংশ মানুষ সন্তুষ্ট হয়ে ফিরে আসেন, মানে মেডিকেল ট্রিটমেন্টের কথা বলছি। তারপরে ট্যুরিজম তো আছেই। 15 লক্ষ লোক এক বছরে যাওয়া, এটা কিন্তু বুড়াত। এই ইন্টারাকশন গুলো বাড়বে, এবং ভারতীয়রাও বাংলাদেশে আসছেন, এখন পড়তেও আসছেন বেশ লার্জ নাম্বারে। তো সুতরাং এই ইন্টারাকশন গুলো বাড়বে। একটা সময় ছিল যখন এই যে একটা জনগণের লেভেলে ইন্টারাকশন, এটাকে থামিয়ে দেওয়া হয়েছিল টু লার্জ এক্সটেন্ট। একটা একটা ফিয়ার মঙ্গরিং করে একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছিল, যার ফলে এই ইন্টারাকশন গুলো কমে গেছিল। ক্রমশ যদি এখন যেরকম সম্পর্ক আছে, এই সম্পর্ক বজায় থাকলে ক্রমশ এটা বাড়তে থাকবে। 1। 2 নম্বর হলো যে আমরা যেহেতু সম্পর্কের কথা বলছি, ভারত বাংলাদেশ সম্পর্ককে শুধু ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে রাখলে আমার মনে আমরা ভুল করবো। কারণ বাংলাদেশও ভারত সম্পর্কের বাইরেও তারা বাংলাদেশে আমরা নতুন সম্পর্ক গড়ে তুলি। আমাদের আরো অনেক দেশের সাথে অনেক রকমের সম্পর্ক আছে, অর্গানাইজেশন সম্পর্ক আছে, ভারতেরও তাই আছে। তো ওই অ্যাঙ্গেল থেকেও দেখতে হবে যে আমাদের দুই দেশের সম্পর্কটা কিন্তু ওই সম্পর্কের দ্বারাও ইনফ্লুয়েন্সড হয়। কারা? আমি বলবো যে এটা পাঁচটা একটা পঞ্চভুজ তৈরি হয়েছে, যেটার উপরে সরাসরি ডাইরেক্টলি বাংলাদেশের রিলেশন, বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপটা। একটা হলো ভারতের নিজস্ব একটা সম্পর্ক আছে, যুক্তরাষ্ট্র আছে, আমেরিকা, জাপানের রিলেশনশিপ আছে, চীনের রিলেশনশিপ আছে, রাশিয়ার রিলেশনশিপ আছে। এই দেশগুলোকে যদি আপনি একটা পঞ্চভুজ করে রাখেন এবং মাঝখানে যদি বাংলাদেশে রাখেন, এই রিলেশন গুলোর উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশের ভারতের সম্পর্ক নতুন। অনেক ধন্যবাদ। সেটি একটা নির্ভর করছে। অনেক ধন্যবাদ জনাব শহীদুল হক। একই বিশ্লেষণ আমি একটু জনাব হুমায়ুন কবির, যেহেতু সময় খুব কম, খুব সংক্ষেপে আপনার কাছ থেকে এই বিশ্লেষণটা আরেকটু জানতে চাই। জনাব হুমায়ুন কবির, যে বাংলাদেশের সাথে যে চ্যালেঞ্জ গুলোর কথা আপনি বলছিলেন, আবার গভীর সম্পর্ক আরো গভীর করার কথা বলা হচ্ছে, সেখানে আর কি করার আছে বা কি করতে পারে দুই দেশ, সেটি নিয়ে সেটা আছে, আলোচনা তো হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ককে আরো নিবিড় কিভাবে করা যায় তার জন্য সেপা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। বা বাংলাদেশের জন্য এখন ধরেন এনার্জি সিকিউরিটি একটা ইস্যু, সেখান থেকে ভারত থেকে পাইপলাইনে কিভাবে সিএনজি আনা যায় সেগুলো নিয়ে, এলএনজি আনা যায় সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। এখন আবার ভারতের মধ্য দিয়ে নেপাল থেকে কিভাবে আমরা ইলেকট্রিসিটি ইম্পোর্ট করতে পারি তার জন্য আমাদের ক্যাবিনেট একটা সিদ্ধান্ত নিয়েছে। আমার ধারণা খুব তাড়াতাড়ি অগ্রগতি হবে। তো সেই জায়গায় অনেকগুলো জায়গায় আছে যেখানে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আর আমাদের কিছু বেসিক আইটেমস যেগুলো আমরা ভোগ্যপণ্য যেটাকে বলি, সেটার আমদানির জন্যও তো আমাদের প্রয়োজন, এবং সেখানে ভারত একটা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আছে। তো কাজেই সম্পর্ক, আপনি বহুদিকে সম্পর্ককে বিস্তৃত করার সুযোগ। আমাদের দিক থেকে মূলত অর্থনীতিটাকে আমরা প্রাধান্য দিই, ভারতের দিক থেকে ভারত নিরাপত্তার দিক থেকে। এবং শহীদুল হক যে কথাটা বলছিলেন, ভারতের শেষ করতে হবে জনাব হুমায়ুন কবির, কারণ আমার হাতে আজকে, দুঃখিত আমি সময়টা একদমই সংক্ষিপ্ত। একটা শেষ প্রশ্ন দিয়ে পিনাক রঞ্জন
রঞ্জন আপনার কাছ থেকে শেষ করে, যে এই শপথে আমরা দেখলাম সব ভারত মহাসাগরীয় অঞ্চলের যারা নেতারা আছেন সেই অতিথিরা দাওয়াত পেয়েছেন, এটি একটা বিশেষ বার্তা কিনা, এটি একটু আলোচনায় আসছিল, শেষ করবেন এইটি শুনি। এটা আমি পুরনো সম্পর্ক সেশনের সাথে আমি একটু জনাব পিনাক রঞ্জনকে শুনতে চাচ্ছিলাম, কারণ এটি শেষ সময়, আর 1 মিনিটও পাবো। পিনাক রঞ্জন বলবো যে যখন উনি দেখেছেন তখন আপনার মনে থাকবে যে নওয়াজ শরীফও এসেছিল তখন, তো আমার তো তারপর আমাদের সম্পর্ক এমন ভাবে মানে একটু পিছিয়ে গেল যে এখন আর সেই চিন্তা ভাবনা তারা করতে পারে যে পাকিস্তানকেও ইনভাইট করে। তবে আমি যে প্রথমেই বলেছিলাম যে কংগ্রাচুলেটরি মেসেজেস এসছে, খানিকটা হয়েছে, তো আমার মনে হয় মানে এই যে প্রসেস, ইট ইজ অলসো আ সিগন্যাল যে নেবারহুড ফার্স্ট ইত্যাদি, এটা আমরা এখনো মানে সেটাকে। অনেক ধন্যবাদ পিনাক রঞ্জন, সিগন্যালের কথা বলছিলেন, সামনে নিশ্চয়ই আমরা দেখবো। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই, আজকের মতো শেষ করতেই হচ্ছে দুরালাভ, ধন্যবাদ আপনাদের।